প্রিয় একাদশ শ্রেণীর জীববিদ্যা বিভাগের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি জয়ন্ত কুমার গোলদার, সহকারী অধ্যাপক, জীববিদ্যা বিভাগ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। করোনা মহামারীর ভিতর আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। প্রাতিষ্ঠানিক যে ক্লাসে উপস্থিত হয়ে তোমরা যে ক্লাস করতে শুধু ভর্তি হয়ে আছো, কিন্তু সেভাবে তোমরা ক্লাস করতে পারছো না, এই জন্যে তোমাদের একটু অসুবিধা হচ্ছে। তবুও এটা একটা বৈশ্বিক মহামারী, সুতরাং আমাদের এভাবেই মানিয়ে নিতে হবে এবং এভাবেই আমাদের ক্লাস করতে হবে আর কি। তো আমরা এর আগের ক্লাসগুলোয় আমরা জীববিজ্ঞানের ভূমিকা নিয়ে কিছুটা কথাবার্তা আমরা বলেছিলাম। আজকে আমরা মূল সিলেবাসে যাওয়ার আগে আমরা সেই বিষয়বস্তু নিয়ে আরেকটু আলোচনা করে আমরা শেষ করব। আমরা এর আগের ক্লাসে আমরা জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস নিয়ে কথাবার্তা বলেছিলাম। সেখানে আমরা শ্রেণীবিন্যাসকে প্রধানত তিনটে ভাগে ভাগ করেছিলাম: একটা কৃত্রিম শ্রেণীবিন্যাস, একটা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, একটা জাতিজনী শ্রেণীবিন্যাস, তাই না? এবং সেখানে খেয়াল করে দেখো, আমরা কৃত্রিম শ্রেণীবিন্যাসে একেবারেই অল্প কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস আমরা করেছিলাম। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস আমরা তার থেকে একটু বেশি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা করেছিলাম। আমরা তো সেই সমস্ত শ্রেণীবিন্যাসগুলোতে খেয়াল করে দেখো যে আমাদের কোনো আণুবীক্ষণিক যে অণুজীব, ব্যাকটেরিয়া জাতীয় যারা, তাই না, মাইক্রোস্কোপ ছাড়া যাদের সাধারণত খালি চোখে দেখাই যায় না, এই ব্যাকটেরিয়াকে কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি, তাই না? বা ব্যাকটেরিয়া বা আরও ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যারা আছে তাদের কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি, তাই না? সুতরাং এই সমস্ত সমস্যার সমাধান কল্পে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এই শ্রেণীবিন্যাসকে আরও একটু অগ্রসরমান অবস্থায় নিয়ে গেছেন এবং আমরা সেইটাকে বলছি আধুনিক শ্রেণীবিন্যাস, তাই না? শ্রেণীবিন্যাসে যদি আমরা একটা ক্রমিক ধারা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে সেই এরিস্টটলের সময় থেকে শুরু করে এরিস্টটল সমগ্র জীবজগৎকে দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা হলো উদ্ভিদ জগৎ, একটা হলো প্রাণী জগৎ, তাই না? এটা পরবর্তীকালে দেখা যাচ্ছে কি এই দুই জগৎ শ্রেণীবিন্যাসকে ভিতরও কিছু বৈশিষ্ট্য পাওয়া গেল। একই জীবের ভিতর কিছুটা উদ্ভিদের বৈশিষ্ট্য আছে, কিছুটা প্রাণীর বৈশিষ্ট্য আছে। এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে বিজ্ঞানীরা আবার আরেকটা নূতন একটা জগতের প্রস্তাবনা করলেন, সেটাকে বলা হলো প্রোটিস্টা বা প্রোটোক্টিস্টা। পরবর্তীকালে এই আমাদের মানে আরও দেখা যাচ্ছে অ্যাডভান্স অবস্থায় এটা আনলাম আমরা। সেই প্রোটিস্টা থেকে পরবর্তীকালে ব্যাকটেরিয়াকে পৃথক করে মনেরা নামক আর একটা রাজ্য করা হলো, মনেরা, তাই না? পরবর্তীকালে মনেরাকেও আবার থেকে পরবর্তীকালে আমাদের সেই প্লান্টি, যে আমাদের একটা রাজ্য আছে, এই প্লান্টিকে ফানজাই থেকে পৃথক করে আমাদের মানে প্লান্টি থেকে আমাদের ফানজাইকে পৃথক করে আলাদা একটা রাজ্য করা হলো, তাই না? তো এইভাবে পরবর্তীতে আমাদের এই পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস আমাদের আসছে, বা অ্যানিমেলিয়া পরবর্তীতে আসে এইটা। তো এইভাবে আস্তে আস্তে শ্রেণীবিন্যাসে কিন্তু ক্রমিক অগ্রগতি আমাদের হয়েছে, তাই না? হুইটাকার সর্বপ্রথম এই একটা পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস, যেটাকে আমরা বর্তমানে আমরা মানে ফলো করি, সেই হুইটাকারই এই পাঁচ জগৎ শ্রেণীবিন্যাসের প্রবর্তক। উনি 1974 হুইটাকার 1920 থেকে 1980 সালে একটা পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। পরবর্তীতে আমাদের মার্গুলিস এসে 1974 সালে সেই হুইটাকারের শ্রেণীবিন্যাসকে কিছুটা পরিমার্জিত এবং সংশোধন করে উনি এই শ্রেণীবিন্যাসটাকে মানে একেবারে আধুনিক রূপদান করেন। আমরা বর্তমানে সেই মার্গুলিসের শ্রেণীবিন্যাসটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। মার্গুলিস, এখানে খেয়াল করে দেখো, আমরা সেই শখে আমরা দেখানোর চেষ্টা করেছি মার্গুলিসের আধুনিক শ্রেণীবিন্যাস। মার্গুলিস সমগ্র জীবজগৎকে দুটো সুপার কিংডমে ভাগ করলেন। একটাকে আমরা বলছি প্রোক্যারিওটা সুপার কিংডম, আরটাকে বললেন সুপার কিংডম ইউক্যারিওটা।
প্রোক্যারিওটা বলতে প্রো মানে প্রাথমিক, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, যাদের নিউক্লিয়াসটা প্রাথমিক পর্যায়ে বলতে সেই নিউক্লিয়াসে কোনো নিউক্লিওলাস নাই, নিউক্লিয় পর্দা নাই, এরকম বৈশিষ্ট্য সম্পন্ন কিছু জীব আছে, তাদের উনি বললেন একেবারে প্রোক্যারিওটা তাদের ভিতর দেখুন। ইউক্যারিওটা বলতে যারা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীব যারা, এবং এই প্রোক্যারিওটার ভিতরে অন্য বৈশিষ্ট্যটা পরে বলছি। যাও, এই প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীব যারা, তাদের উনি বললেন হলো এই ইউক্যারিওটার ভিতর। পরবর্তীতে প্রোক্যারিওটাকে আবার আমরা কিংডম, এক মনেরা আমরা এটাকে ভাগ করলাম। প্রথম মনে রাখ, প্রোক্যারিওটার ভিতর কিংডম, একটাই কিংডম, সেটা হলো এক মনেরা, তাই না? এই মনেরা কিংডম প্রোক্যারিওটার ভিতরে আনলেন প্রথমে, এবং প্রত্যেকটা কিংডমেরই কিন্তু কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। আমি এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, বৈশিষ্ট্য কম বেশি আমি এখানে বলবো। আমরা আগেই বললাম যে এই আমাদের প্রোক্যারিওটার ভিতর সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র এখানে কি থাকে, একটা অঙ্গাণু থাকে, অন্য কোনো অঙ্গাণুও থাকে না, এখানে শুধুমাত্র রাইবোজোম নামে একটা অঙ্গাণু এখানে থাকে। এর ভিতরে আছে আমাদের নষ্ট আছে, আর আছে ইশেরিকিয়া কোলাই নামে একটা ব্যাকটেরিয়া, তাই না? এর ভিতরে আমাদের মনেরা কিংডমের ভিতরে আমাদের এই জীবগুলো আমাদের এখানে আছে। পরবর্তীতে আমরা আসি সুপার কিংডম ইউক্যারিওটাকে আমরা এখানে দেখো 4টে কিংডমে ভাগ করেছি। একটা হলো কিংডম 2 প্রোটোপ্টিস্টা বা প্রোটিস্টা বলা হলো, কিংডম 3 ফানজাই, কিংডম 4 প্লান্টি, কিংডম 5 হলো অ্যানিমেলিয়া। তা কিংডম 2 আমরা প্রোটোপ্টিস্টা, আমরা যে কথা আগেই বললাম যে কিছু বৈশিষ্ট্য এখানে দেখা যাচ্ছে কি উদ্ভিদের মতো আছে, কিছু বৈশিষ্ট্য এখানে প্রাণীর মতো আছে। তবে এদের বৈশিষ্ট্যের ভিতরে আমরা প্রথমে দেখি এরা এককোষী হতে পারে, একক হতে পারে, এরা কলোনিয়াল হতে পারে। এদের সাধারণত এদেরও কিন্তু আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এদের আছে, যেহেতু এটা ইউক্যারিওটের ভিতর আছে। এদের যদি ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকা যদি থাকে, তাহলে এটা ক্লোরোপ্লাস্টে এদের অবস্থান করবে, এবং এরা অধিকাংশই জলজ প্রকৃতির। এদের ভিতর আছে এমিবা, প্রোটিয়াস আছে, স্পাইরোগাইরা, ম্যাক্সিমা আছে, তাই না? আমরা যখন লেখাপড়া করেছি কিন্তু তখন কিন্তু আমরা এই এমিবা প্রোটিয়াসকে আমরা কিন্তু ওই অ্যানিমেলিয়া প্রাণী রাজ্যের ভিতর আমরা কিন্তু লেখাপড়া করেছি। কিন্তু এখন দেখো তোমাদের এটা পড়তে হচ্ছে প্রোটোপ্টিস্টা বা প্রোটিস্টা কিংডমের ভিতরে। আর স্পাইরোগাইরা তো আমাদের শৈবাল শ্রেণী যেটা আছে, এটা আমাদের এর ভিতরে আমাদের আছে হলো এই কিংডম 2 এর ভিতরে আমাদের এগুলো আছে। এরপর আসি আমরা ফানজাই, তাই না? ফানজাই কিংডম ছত্রাক। ফানজাইকে আমরা এর আগে যে শ্রেণীবিন্যাস নিয়ে কথাবার্তা বলেছি খেয়াল করে দেখো, সেটা ছিল হলো আমাদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসও কিন্তু আমাদের এই ফানজাই নিয়ে কথাবার্তা আছে। আমরা ছত্রাক যে শ্রেণী, তাই না? অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই তো? তাহলে এরা বিভিন্ন মৃতজীবী অবস্থায় থাকে, পরজীবী অবস্থায় থাকে, তাই না? অন্যের থেকে এরা খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। এরা হলো এই ছত্রাক, এই কিংডম বা ফানজাইয়ের ভিতর এটা আছে, তাই না? এবং এদের কোষ প্রাচীর কাইটিং নির্মিত সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকা থাকে না, আমরা আগেই বললাম। এখানে আমাদের আছে পেনিসিলিয়াম নোটাটাম, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, তাই না? উদাহরণ এখানে পেনিসিলিয়াম আছে, অ্যাগারিকাস আছে। পেনিসিলিয়াম আছে, আর একটা আছে অ্যাগারিকাস, তাই না? পেনিসিলিয়াম থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক যে ওষুধ এটা তৈরি করা হয়, পেনিসিলিন, তাই না? আর অ্যাগারিকাস তো আমরা সবাই কম বেশি চিনি, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি, তাই না? এটা কিন্তু বর্তমানে আমাদের মাশরুম হিসাবে এটা চাষ হচ্ছে প্রচুর পরিমাণে, এবং এর অনেক ভেষজ গুণও আছে, এবং আমাদের খাদ্য তালিকাও এটা কিন্তু স্থান করে নিয়েছে এই মাশরুম, তাই না? এটা কিন্তু আমাদের এই কিংডম ফানজাইয়ের অন্তর্গত। এরপর আসি আমরা প্লান্টি। প্রকৃত উদ্ভিদ বলতে আমরা কিন্তু এখানে এই প্লান্টি যে কিংডম আছে, এই কিংডমের অন্তর্গত যারা আছে তাদেরকে আমরা কিন্তু বুঝিয়ে থাকি, তাই না? এখানে আমাদের আছে প্রধানত, এটাকে দেখো আমরা দুটো গ্রেডে ভাগ করেছি,
তাই তো? এর ভিতরে একটাকে আমরা বলেছি ব্রায়োফাইটা, একটাকে বলেছি ট্রাকিওফাইটা, তাই তো? ব্রায়োফাইটা সাধারণত এরা যে উদ্ভিদগুলো আছে এর ভিতরে সাধারণত এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড, যে এন সংখ্যক ক্রোমোজোম থেকে কিন্তু এদের উৎপত্তি, যারা এরা গ্যামেটোফাইটিক আমরা বলি, এবং এদের কোনো পরিবহন তন্ত্র নাই। যারা এই ব্রায়োফাইটের ভিতর যাদের আছে এদের কোনো পরিবহন তন্ত্র নেই। কিন্তু তাহলে এরা কিভাবে বেঁচে থাকে? এদের পরিবহন তন্ত্র নাই বলতে এদের মূল নাই। মূলের পরিবর্তে এরা কি বহন করে? এরা সাধারণত রাইজয়েড বহন করে, মূলের মতো অংশ। এর সাহায্যে এরা যেখানে এরা জন্মগ্রহণ করে সেখান থেকে এরা খাদ্য শুষে নেয়। এর ভিতরে আছে রিক্সিয়া গ্যাঞ্জেটিকা, আছে সেমিবারগুলা ওরিয়েন্টালিস, আছে মস বর্গীয় যারা উদ্ভিদ, মস বলে আমরা সাধারণত যাদের জানি তারা এই গ্রেড ব্রায়োফাইটের অন্তর্গত আছে। এরপর আছে ট্রাকিওফাইটা, তাই না? এদের দেহটাকে আমরা বলি স্প্রোফাইটিক, অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থেকে এদের উৎপত্তি। টয়েজেন, এটাকে বলি হ্যাপ্লয়েড, এটাকে বলি আমরা ডিপ্লয়েড, তাই না? এদের দেহ কিন্তু এরা ভাস্কুলার, অর্থাৎ এদের দেহ কিন্তু মূল কাণ্ডে ভাগ করা যায়। এবং বড় বড় উদ্ভিদ যারা আছে তারা সবই কিন্তু সব বড় উদ্ভিদগুলো কিন্তু এই ট্রাকিওফাইটা গ্রেডের অন্তর্গত, তাই না? আম, কাঁঠাল, তারপরে যে সমস্ত বড় বড় উদ্ভিদ আমরা দেখি, সুন্দরী আছে, গেওয়া, গরান, তাই তো? কত রকমের উদ্ভিদ আমাদের এই যেহেতু সুন্দরবন সংলগ্ন এলাকা, এই সমস্ত এলাকায় এরা বসবাস করে আছে। যাও আমরা এর ভিতরে আছে যেমন নিম্নতম পর্যায়ের উদ্ভিদ হচ্ছে টেরিস লঙ্গিফোলিয়া, যেটাকে আমরা বলছি ফার্ন। এমনি আছে আমাদের আর্টোকার্পাস, এটারও ভাইরাস আমরা এখানে উদাহরণ দিয়েছি। আমাদের জাতীয় যে উদ্ভিদ বা জাতীয় যে ফল, এটা কাঁঠাল, তাই না? এই কাঁঠাল, আর্টোকার্পাস, এটারও ভাইরাস। এটা হলো আমাদের প্লান্টিক কিংডমের ভিতরে আমাদের এই দুটো গ্রেড, এটাকে আমরা এর ভিতরে এটা আছে। সর্বশেষ আমাদের আছে হলো অ্যানিমেলিয়া, তাই না? প্রাণী জগৎ, যেটা আমাদের প্রাণী রাজ্য আছে, এবং এরাও বহুকোষী বা এরা ভিন্নভোজী স্বভাবের, সাধারণত বিভিন্ন ধরনের খাদ্য খাবার এরা খায়, এবং এদের কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নাই, তাই না? এদের সাধারণত অধিকাংশ ক্ষেত্রে যৌন জনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এবং ভ্রূণ বিকাশকালে এদের টিস্যুর একটা অভিপ্রায়ণ ঘটে, তাই না? এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই। এবং এর ভিতরে আমাদের আছে যারা লোয়ার অ্যানিম্যাল যাদের আমরা বলি, তাই না? বা সাধারণত এর ভিতরেও আছে। তারপরে উচ্চ স্তরের প্রাণীও এর ভিতরে আছে, মানুষ আছে। হোমোসেপিয়েন্স আমরা জানি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, বা প্রাণী জগতের এরা হলো সবচেয়ে উন্নত পর্যায়ে আছে। তারপরে আমরা আগে যেটা পড়তাম ব্যাং, তাই না? ব্যাঙের আমাদের পুরনো নাম ছিল বুফোমেলানোস টিকটাস, কুনো ব্যাং। এটাকে কিছুটা পরিবর্তিত করে এখন নাম দেওয়া আছে ডুকটিফ্রিনাস মেলানোস টিকটাস, তাই না? তাহলে আমরা এই আধুনিক শ্রেণীবিন্যাস নিয়ে আমরা কথাবার্তা বললাম এই মার্গুলিসের। এর ভিতরে মোটামুটি আমাদের শ্রেণীবিন্যাসটাকে একটা আধুনিকায়ন এখানে করা হয়েছে। এর পরেও দেখা যাচ্ছে কি এই 5 কিংডম শ্রেণীবিন্যাসের পরেও কিন্তু শ্রেণীবিন্যাস প্রস্তাব করা হয়েছে। ব্যাকটেরিয়াকেও আবার কিন্তু দুটো রাজ্যে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয়েছে আর্কি ব্যাকটেরিয়া এবং একটাকে বলা হয়েছে ইউ ব্যাকটেরিয়া। এই আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়াকে ভাগ করে 6ষ্ঠ রাজ্য শ্রেণীবিন্যাসও কিন্তু প্রস্তাব করা হয়েছে। কিন্তু যদিও এই রাজ্য এই শ্রেণীবিন্যাসটি এখনো আমাদের এই বইতে আসেনি বা এখনো পাঠ্যসূচিতে ঠিক মতো অন্তর্ভুক্ত হয়নি। তা সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তেই কিন্তু এই শ্রেণীবিন্যাসের পরিবর্তন হচ্ছে, বা বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে কিন্তু আমরা এই শ্রেণীবিন্যাস পরিবর্তিত হচ্ছে, বা শ্রেণীবিন্যাসের নতুন নতুন উদ্ভিদ বা নতুন নতুন প্রাণী সৃষ্টি হচ্ছে। এবং তোমরা যখন উপরের ক্লাসে পড়বে তখন দেখবা যে বিভিন্ন এই শ্রেণীবিন্যাস বিভিন্নভাবে এই উদ্ভিদকে বা প্রাণীকে বা জীবজগৎকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছেন। তো আমরা ইন্টারমিডিয়েটে বা তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা আপাতত একটা ধারণা আমাদের হলো মূল সিলেবাসে যাওয়ার আগে। এরপরে আমরা আগামী ক্লাস থেকে আমাদের মূল যে সিলেবাসভুক্ত বিষয়বস্তু আছে এই সিলেবাসভুক্ত বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।